সকলকে শুভেচ্ছা এবং সকলকে ভালোবাসা জানিয়ে অনলাইন ক্লাস 7 আমরা শুরু করতে চলেছি। আমাদের আজকের পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় শেষে আমাদের ক্লাস টেস্ট হওয়ার পরে আমরা আজকে শুরু করতে চলেছি আমাদের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় রয়েছে মোগল সাম্রাজ্য। আগের অধ্যায়ে আমরা দেখলাম সুলতানি সাম্রাজ্য নিয়ে। সুলতানি সাম্রাজ্য ছিল মোটামুটি 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1206 থেকে 1526 ইংরেজিতে লিখলাম। আচ্ছা, যাই হোক, 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সুলতানি সাম্রাজ্য। তো এর পরেই মোগল সাম্রাজ্য, আমাদের যে ভারতবর্ষ বিশাল দেশ, সেই বিশাল দেশ ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের কিন্তু এই 1526 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজরা যতদিন না ভারতবর্ষ পুরোপুরি দখল করতে পেরেছে ততদিন এই ভারতবর্ষে মোগলদের রাজত্ব ছিল। প্রায় 300 বছর মোগল শাসন ভারতবর্ষে বজায় ছিল। এই মোগল সাম্রাজ্য বা মোগল কাদের বলা হয়? তো খ্রিস্টীয় 16 শতক থেকে 15 শতাব্দী যে সময়কাল ভারতবর্ষে যারা রাজত্ব করেছে তাদেরকে মোগল বলা হয়। তো খ্রিস্টীয় 18 শতক থেকেই তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস, সেখানে এত বছর ধরে শাসন করা কিন্তু খুবই কঠিন কাজ। মোগলরা সেই দক্ষতা কিন্তু দেখিয়েছিলেন কিভাবে তারা শাসন করেছিলেন। একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ, অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং। ইতিহাসের দুজন বিখ্যাত শাসক বংশধর, এই দুটি বংশধরের আমরা মোগল বলে জানি। একদিকে চেঙ্গিস খাঁ মঙ্গল নেতা, আর একদিকে তুর্কি নেতা তৈমুর লং। মোগলরা তৈমুর বংশের হিসাবে নিজেকে গর্ববোধ করত, বা তুর্কি বলে নিজেদের পরিচয় দিত। নিজেদের তারা তৈমুরীয় বলেই ভাবত, বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল, বা যে মঙ্গল তাদের প্রতি শ্রদ্ধা কম ছিল। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি 1526 খ্রিস্টাব্দে, আমরা আগের অধ্যায়েই মোটামুটি এই যুদ্ধটা সম্পর্কে জেনেছি যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে মোগল সম্রাট প্রথম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি এদেশের যে লোদি বংশের শাসক ইব্রাহিম লোদি, তাকে তিনি পরাস্ত করেছিলেন এবং খুব সামান্য কিছু সৈন্য নিয়ে এক বিশাল সেনাবাহিনী, ইব্রাহিম লোদির সেনাবাহিনীকে তিনি পরাস্ত করেছিলেন, এক বিশাল বাহিনীকে তিনি পরাস্ত করেছিলেন। তো এই তৈমুর লং থেকেই বাবরের কিভাবে উৎপত্তি? 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং, 1300 অনেক আগের কথা, 1398 খ্রিস্টাব্দে সুলতানি যুগ যখন চলছিল ভারতবর্ষে, সে সময় তৈমুর লং ভারতবর্ষ কিন্তু আক্রমণ করেছিলেন। তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তাই মুঘলরা মনে করত যে উত্তর ভারতে তাদের শাসনের অধিকার রয়েছে। তৈমুর লং যেহেতু ভারতের আক্রমণ করেছিল সে সময়, তাই মুঘলরাও মনে করত যে তাদের অধিকার রয়েছে ভারতবর্ষে আসার আগে মুঘলরা আমাদের এশিয়ার যে মধ্য এশিয়া, সেখানে কিছু অঞ্চলে খুব সামান্য ছোট এলাকায় তারা শাসন করত। 14 শতকে মোগল সাম্রাজ্যের পতনের সুযোগে, মঙ্গল যে সাম্রাজ্য তারই পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করেছিলেন। এই অঞ্চলগুলি হলো পূর্বে ইরান, খোরাসান, ইরান, ইরাক এবং তুরস্কের কিছু জায়গা। এক বিশাল জায়গা তৈমুর লং জয়লাভ করেছিলেন।
এবার খ্রিস্টীয় পঞ্চদশ থেকে তৈমুরি শাসকদের ক্ষমতায় কিন্তু অনেকটা ভাটা পড়তে শুরু করে। আস্তে আস্তে তৈমুর শাসক বা তৈমুর বংশটা কিন্তু ক্ষমতা তাদের কমতে থাকে। 1494 খ্রিস্টাব্দে তৈমুরি বংশের যে বাবর, মাত্র 12 বছর বয়স, ফরঘনা বলে একটা জায়গা ছিল সেই মধ্য এশিয়া, সেই প্রদেশের শাসনভার তিনি পেয়েছিলেন। জায়গাটার নাম হচ্ছে ফরঘনা। ফরঘনা বলে একটা জায়গার দায়িত্ব পেয়েছিলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক এবং সফাবিদের মধ্যে সাফল্য না পেয়ে এই ফরগনা এবং তার আশেপাশের এলাকায় উজবেক এবং সাফাবি বলে দুটো জাতি বসবাস করত। বড় তারা শক্তিশালী জাতি ছিল। তাদের কাছ সঙ্গে লড়াইয়ে বাবর না পেরে সে ভাগ্য অন্বেষণে বা সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে সে ভারতের দিকে গমন করলো, ভারতের দিকে সে ছুটতে শুরু করল। এবং সেই তার ভারতে আসায় তার কিন্তু শুভ হয়ে উঠল। পরবর্তীতে তার এই বংশধর প্রায় 300 থেকে 300 অধিক বৎসর ভারতবর্ষে শাসন করেছিল। এবার এই মুঘলদের কিন্তু বাদশাহ বলা হতো। আগের যে অধ্যায়টা আমরা পড়লাম যে ভারতবর্ষের যিনি শাসক হতেন তাকে বলা হতো সুলতান। সুলতান বা প্রতিনিধি বলা হয়। সুলতান বা যার কথা অর্থ হচ্ছে প্রতিনিধি। আর এই বাদশাহ, মুঘল সম্রাটরা নিজেদের কিন্তু সুলতান বলতেন না, তারা কি বলতেন? নিজেদেরকে বাদশাহ বলতেন। মুঘলরা তারা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করতেন। বাদশাহ আগের যে অধ্যায় সেটা আমরা বাদশাহ নামটা শুনিনি, কিন্তু সুলতান নামটা শুনেছি। সুলতানটা হচ্ছে প্রতিনিধি বলা হয়, কোনো এক শাসক যাকে প্রতিনিধি বলা হয়। কিন্তু এই মুঘলরা কিন্তু সেই প্রতিনিধি না হয়ে থেকে তারা কিন্তু নিজেদেরকে স্বাধীন বা সার্বভৌম বলে মনে করতেন। তাই তারা নিজেদেরকে বাদশাহ বলতেন বা বাদশাহ বলে ব্যবহার করতেন নিজেদেরকে। জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। তিনি যখন যুবরাজ হলেন তখন তাকে বলা হতো সুলতান আলী সালিম। যুবরাজ যারা, রাজার যারা ছেলে, তারা নিজেদেরকে সুলতান বলে মনে করতেন। আর বাদশাহ উপাধি ব্যবহার করতেন কারা? মুঘলরা বোঝাতে চাইল যে তাদের শাসন করার ক্ষমতা অন্য কারো অনুমোদনের উপর নির্ভরশীল নয়। তাদের যুবরাজদের বা রাজার ছেলেরা নিজেরা সুলতান বলে মনে করতেন, আর যে রাজা বা সুলতান, যে রাজা বা যে যিনি শাসক হতেন প্রধান, তিনি নিজেকে বাদশাহ বলে মনে করতেন। বাদশাহ শব্দটা আসলে ফরাসি শব্দ। পাদ হচ্ছে বাদশাহ বা পাদশাহ, বাদশাহ বা পাদশাহ, এটা হচ্ছে ফার্সি শব্দ, একটা ফার্সি শব্দ। পাদ কথার অর্থ হচ্ছে প্রভু এবং শাহ কথার অর্থ হচ্ছে রাজা, শাসক বা রাজা। এই দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করার কারণ হচ্ছে খুব শক্তিশালী প্রভুর ন্যায় যিনি রাজা বা বাদশাহ। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় কিন্তু এই বাদশাহ কথাটি ব্যবহার করেছিলেন। কাবুলে যখন তিনি শাসক হলেন তখন 1507 খ্রিস্টাব্দে কিন্তু তিনি এই বাদশাহ কথাটি ব্যবহার করেছিলেন। সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য। সার্বভৌম, আর একটা বিষয় জানার জরুরি রয়েছে, সার্বভৌম ইতিহাসে বহু জায়গায় আসবে, কিন্তু শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত এই সার্বভৌম। সার্বভৌম কাকে বলা হয়?
সার্বভৌম বলতে বোঝায় সর্বভূমির উপর, সর্বভূমি মানে হচ্ছে জমি, যে যার সমস্ত এই দেশের জমির উপর যার আধিপত্য রয়েছে বা প্রভুত্ব রয়েছে, সেটাকেই বলা হয় সার্বভৌম। পৃথিবীর উপর কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না, অর্থাৎ বুঝতে হবে যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন, তিনি সার্বভৌম শাসক। এই কথাটি শুধু সেই শাসক নিজে জানলেন হবে না, সবাই সেটা মেনে নিলেই তার অধিকার টিকে থাকবে। শুধু সে নিজে জানলে হবে না, সবার বিষয়টা তাকে কিন্তু জানার দরকার রয়েছে। এবারে আরো কিছু কিছু টুকরো বিষয় জানার রয়েছে, যেমন হচ্ছে সাফাবি। সাফাবি কাকে বলা হয়? সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় ১৬শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করত। এটা হচ্ছে উজবেক। উজবেক উজবেক হচ্ছে মধ্য এশিয়া, যে আরবীয় রাষ্ট্রগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে মধ্য এশিয়া বলা হয়। তো উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি ভাষী জাতি। খ্রিস্টীয় ১৬শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তুলেছিল। এই সাফাভি আর উজবেক, এই দুটো জাতি সে সময় খুব শক্তিশালী জাতি ছিল। তো সেই জাতি সে সময় এই সাফাভি আর উজবেকদের সঙ্গে কিন্তু বাবর পেরে ওঠেনি, তার আশেপাশের এরা রাজত্ব করত। সাফাভি আর উজবেক এই দুটো জাতি বেশ শক্তিশালী জাতি, তারা রাজত্ব করত বাবরের যে ফরঘানা রাজ্য ছিল তার আশপাশে। কিন্তু সেখানে বাবর এদের সঙ্গে পেরে ওঠা নার কারণে বাবর তিনি তার ভাগ্য পরিবর্তনের জন্য, ভবিষ্যৎ তিনি বড় সাম্রাজ্য গড়ে তোলার জন্য সেই সাফাভি এবং উজবেকদের সঙ্গে লড়াই ছেড়ে দিয়ে তিনি চলে এলেন ভারতবর্ষের দিকে। এবং ভারতবর্ষে এসে তিনি 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধে তিনি জড়িয়ে পড়লেন এবং সেই যুদ্ধে তিনি অল্প সংখ্যক সেনা নিয়ে এক বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে তিনি সাফল্য লাভ করলেন এবং তার সেই সাফল্য ভবিষ্যৎ মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। এবং দীর্ঘ প্রায় ৩০০-র অধিক বৎসর কিন্তু এই ভারতবর্ষে এত দীর্ঘকালীন শাসন ব্যবস্থা কিন্তু মোগলরাই একমাত্র ভারতবর্ষে চালনা করেছিল। এবং সেই মোগল সাম্রাজ্য বহু আলোচনা বিষয় রয়েছে, যে আলোচনাগুলো আমরা পরবর্তীতে একটি একটি করে ক্লাসে আমরা সেই আলোচনাগুলো আমরা জানবো, বুঝবো। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা মোগল সাম্রাজ্যের সূত্রপাত কিভাবে হলো সেটা নিয়ে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তোমাদের বোঝার কোথাও সমস্যা থাকলে আমাকে জানাবে এবং এই ভিডিওটি বেশ কয়েকবার দেখার সঙ্গে সঙ্গে বইটা অবশ্যই তোমরা রিডিংও বেশ কয়েকবার পড়বে, যাতে তোমাদের বোঝার কোথাও সমস্যা না থাকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস 7-এর এখানেই শেষ করছি। ধন্যবাদ।